টাইমসটাকে আপনাদের স্বাগত। আপনারা জানেন যে আজ নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং বিএনপি সহ অন্যান্য যে বড় দলগুলো তারা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টিও শুরু করেছেন। আজকে এসব বিষয় নিয়ে কথা বলবো। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক এবং তিনি এখন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব রহিন হোসেন প্রিন্স। আপনাকে স্বাগত। জি, আপনাকে ধন্যবাদ। আমি শুরুতে যেটি বলছিলাম যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, আমি যদি ভুল না জেনে থাকি সারাদিন প্রচারণা চালিয়েছেন। কি মনে হচ্ছে, পরিবেশ কেমন দেখছেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে এবং টাইমস পরিবারকে ধন্যবাদ। হ্যাঁ, আজকে তো আনুষ্ঠানিকভাবে শুরু হলো, কিন্তু এটা খেয়াল করবেন যে আমাদের যে আচরণবিধি যেটা আছে তাতে কিন্তু কথা ছিল যে এই প্রচারের আগে, আনুষ্ঠানিকতার আগে আমরা ওইভাবে প্রচার করব না। কিন্তু এবার যেহেতু একটা ভিন্ন পরিবেশ, নির্বাচন হচ্ছে, তার আগে থেকে নানা ধরনের প্রচার প্রপাগান্ডা চলছিল। তা আজকে আমি যতটুকু, আমরা তো সারাদিনের খবর পাবো, কারণ আমরা একটা আনুষ্ঠানিকতা করলাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার মধ্য দিয়ে এবং আমাদের বীর শহীদদের স্মরণ করার মধ্য দিয়ে এবং আমাদের যে অঙ্গীকার মুক্তিযুদ্ধ, 90-24 গণ অভ্যুত্থান এবং গণতন্ত্র বৈষম্যহীন সমাজ গড়ার এবং সমাজ থেকে যে অসাম্যের চেতনা দূর করে একটা সাম্যের দিকে এগিয়ে যাওয়ার, আর রাজনীতির যে নীতিহীনতা তার বিপরীতে নীতিনিষ্ঠ রাজনীতির। তো আমাদের ঢাকার প্রার্থীরা সবাই ছিল, এরপরে যার যার এলাকায় ফিরে গেছে, আমরা ওইখানেও সামান্য করেছি। তো আমায় যতটুকু দেখলাম আজকের পরে আমার ধারণা মানুষের মধ্যে নির্বাচনী আমেজটা ফিরে আসবে। কিন্তু এটা আমি একটু বলেই রাখছি, না বলতে পারলে খুশি হতাম। আমি শহীদ মিনার থেকে বেরিয়ে আমাদের ওই অঞ্চলের যিনি প্রার্থী, আমি তার পক্ষেই একটু সাধারণ মানুষের মধ্যে যখন ক্যাম্পেইন করতে গেলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় তো ওই অঞ্চলে, হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় অঞ্চলে, ঢাকা 8। তা আমারও একজন তরুণ, একেবারেই তরুণ একজন প্রার্থী আছেন, ত্রিদীপ সাহা, কাস্টমার কার্ড প্রার্থী। আমি তার পক্ষে করতে গেলাম, হাসি মুখেই আমাদের এটা গ্রহণ করলেন। কিন্তু দু একজন পরে এসে আস্তে করে জিজ্ঞেস করলেন যে ভাই ভোটটা ঠিকমতো হবে তো? তা আস্তে জিজ্ঞেস করলেন, আমি অবশ্য জোরের সাথে বললাম বলেন কি, অবশ্যই হবে, সবাই মিলে ভালো ভোট করতে হবে, কারণ আজকের প্রথম দিন, আমরা এই আমেজটাই চাই এবং সেইভাবে হোক। কিন্তু একটু না বললেই নয় যে মানুষের মধ্যে এই সংশয়, এটা আমরা প্রত্যাশা করি না। আমি এই কথাটা একটু বলি যে আমরা যেমন আজকে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করলাম, কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু করলে একেবারে কতগুলো নিয়ম নীতির মধ্য দিয়ে আমরা করব, নির্বাচনের আচরণবিধি মেনে। সেটাই নিয়ম, এবং আচরণবিধি যদি ব্যত্যয় ঘটায় নির্বাচন কমিশন আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমি সবার কথা বলছি, এই ধারা থাকুক। আমি একই সাথে বলবো নির্বাচন কমিশন এবং সরকার মানুষের এই সংশয় দূর করার জন্যে যা যা করণীয় তারাও প্রতিটা মুহূর্ত করবে। আমাদেরকে যেন তাদেরকে পাল্টা তারা করতে পারছে না এই কথা বলে সময় নষ্ট না করতে হয়, সেইটাই আমি প্রত্যাশা করব। তাহলে কিন্তু নির্বাচনে মানুষের কাছে যে আমরা কি কারণে ভোট করছি, আমাদের মত কি, দেশকে কিভাবে সাজাতে চাই, এই কথাগুলোর মধ্যেই আমরা কিন্তু ঢুকতে পারবো। এই প্রত্যাশা নিয়েই আমরা আজকের কার্যক্রম শুরু করলাম। আপনি যে বললেন যে আপনাকে একজন প্রশ্ন করেছে, সংশয় প্রকাশ করেছে, বাট নিশ্চয়ই আপনাকে একজন না, যার সাথে দেখা হয় তিনিই হয়তো বা এই প্রশ্ন করে, আমাদেরকেও অনেকে প্রশ্ন করেন। এই সংশয় কেন আসলে? অনেকগুলো কারণ বলা যায়, কিন্তু আমি 2-3টা কারণের কথা বলি। একটা হচ্ছে, দেখবেন যে যারা নির্বাচন, এবার তো অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো নির্বাচন, মানে কি বলবো, যে তাদের নির্বাচন কমিশন অধীনে, কিন্তু বড় একটা তো দায়িত্ব আছে। তা কয়দিন আগেই তো দেখলাম, সম্ভবত গতকালই না গত পরশু জানা, একজন উপদেষ্টা, একজন সজ্জন উপদেষ্টা বলে এই খ্যাত অন্তত আমি মনে করি, তিনি বললেন যে আমাদের মধ্যেও অনেকে আছেন যে তারা চায় না যে এই নির্বাচন অনুষ্ঠিত হোক। আচ্ছা আচ্ছা, আমি পররাষ্ট্র উপদেষ্টার কথাই বলছি, আসছে আপনাদের মাধ্যমে আমরা জানলাম। এবং এটা একটা যেমন, তারপরে অনেকেই যেমন ধরেন এর আগে বলেছে যে তারা ক্ষমতায় আরও বেশি দিন থাকুক মানুষ চায়, এটা মনে আছে। তারপরে আমার এটা বলতে একটু হাসিও পায়, মনটাও খারাপ হয়। যেমন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা এই যে লুটপাটের অস্ত্র বা দেশে নাকি কারখানা আছে, বিদেশ থেকে আসে, উদ্ধারের কথা বারবার আমরা বলছি। উনি মাঝে বললেন যে
কি বলে যে এই সমস্ত যে অস্ত্রগুলো উদ্ধার করতে না পারলো এটা আগামী নির্বাচনে ব্যবহৃত হবে না। কি কারণ আমরা ব্যবহৃত বুঝি না। হবে না। হবে না। কেন হবে না? এটা কোনো কথা হইলো না, আমি বলছি এটা হাসির খোরাকও যোগায় বটে আর কি। তারপরে যেমন ধরেন নির্বাচন যখন হয়, মোটামুটি ভালো নির্বাচনের করছি, তখন কি হয় যে আপনার যদি একটা লাইসেন্স করা অস্ত্র থাকে, আমারও থাকে, ওগুলো কিন্তু আমাদের জমা দিতে হয়। এইবার যখন সংকট আমরা দেখলাম, তখন বললো অস্ত্র নেওয়ার জন্য তোমরা আবেদন করো। তা আমি ওই যে বললাম যে এই সংশয় এইসব কারণে হচ্ছে। আরেকটা হচ্ছে যে ন্যূনতম পক্ষে ভয়ের পরিবেশ মুক্ত তো করতে হবে। জি। এবং ইলিয়াস ভাই, আমি আজকে একটা কথা বলি আপনাকে, মানে আজকে আমি তো মানুষের কাছ থেকে শিখি। যেমন আমি বারবারই বলছি, আজকে হয়তো আপনার কাছে এই কথাটা বলতাম, কিন্তু একটু এডিট করে বলবো বলে বলি যে মানে যারা ভোটার তাদের ভোট দেওয়ার একটা যেন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হয়। তা আমি আজকে এই ক্যাম্পেইনের সময় একজন আমাকে বললেন যে আপনারা একটু দেখেন একটা ভোট পুরো কেন্দ্রের যেন একটা শান্তিপূর্ণ এবং সুষ্ঠু পরিবেশ থাকে। তা খেয়াল করেন, মানে মানুষ মনে করতেছে পুরো কেন্দ্রটাই শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশ। আমি কিছুক্ষণ চুপ থেকে আমি একটু রিকল করলাম, দেখলাম যে ওই ভাই তো ঠিকই বলেছেন। কারণ ধরুন বাড়ি থেকে একজন আসবে, তাকে তো প্রথম সে যদি শোনে যে কেন্দ্র ভালো নেই, তাই ঝামেলায় যাবো কেন? জি। সুষ্ঠু পরিবেশ মানে অনেক সময় না ভোটার লাইনে দাঁড়ায় ঝামেলা হয়। মানুষ একটু ফেড আপ, অনেকদিন তো তারা ভোট দিতে পারেনি, একটা জেনারেশন তো ভুলে গেছে যে ভোট কি আসলে, তাই না? সুতরাং কেন্দ্রে গিয়ে কোনো ঝামেলায় পড়ুক চায় না, এটা অনেকেই চান না। ঠিক ওই জন্য সে বুঝতে চায় যে পুরো কেন্দ্রের শান্তিপূর্ণ পরিবেশ থাকবে, এইটা একটা গুরুত্বপূর্ণ। এবং আপনি এটা তো যথার্থই বললেন যে এইটা তো একটা বড় বিষয়। কারণ আমরা দেখলাম যে 2008 সালের পরে আমাদের তো ভোটারের সংখ্যাটা বিরাট বেড়েছে, বাড়ার কথাই স্বাভাবিক। সে তো বোধহয় প্রায় 4 কোটি। 4 কোটি, হ্যাঁ। তো তার মধ্যে ধরেন 8-এর পরে তো ওই অর্থে ভোট দিতে পারে নাই। এমনকি আপনাকে বলি, আমার দলের কিছু তরুণ প্রার্থী এইবার হয়েছে যারা কখনো নিজেই ভোট দিতে পারে নাই, তারা কিন্তু এমপি প্রার্থী। ইন্টারেস্টিং এক অর্থে তো। তার মানে যার ভোট দেওয়ার অভিজ্ঞতা নাই, এইবার তাদেরকে আমরা প্রার্থী করেছি। কারণ এইবারের যে দীর্ঘ সময়ের যে আন্দোলন, আমি দীর্ঘ সময় বলতে কিন্তু খালি 36 দিন বলি না, আমি এটাকে একটু মজা করে বলি, কমপক্ষে 5036 দিন তো আমরা আন্দোলন করছিলাম এই যে কর্তৃত্ববাদী স্বৈরাচার অবসানের জন্য। তা সেইটা আমি মনে করি যে আমরা এটা নির্বাচন কমিশন এবং সরকারের দায়িত্ব হবে, এবং আমাদেরকে অবশ্যই এই দায়িত্ব পালন করতে হবে, যাতে করে এই তরুণ সহ সবাই যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থানের যে ভূমিকা পালন করলো, সেই ভূমিকার পরে এসে যে নির্বাচন অন্ততপক্ষে সুষ্ঠুভাবে তারা যাতে ভোট দিতে পারে, এবং ভোটটা যাতে ঠিক মতো গণনা হয়, এবং গণনার পরে যারাই নির্বাচিত হবে তাদের হাতে যাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়। এখন ধরুন নির্বাচন যত ঘনিয়ে আসবে, আর মাত্র 20 দিনের মতো বাকি আছে, আজকে থেকে একদম 20 দিন বাকি আছে। তো এই যে মানুষের মধ্যে সংশয়, এটা তো ভোটার টার্ন আউট কমাতে পারে, এই সংশয় দূর করার জন্য। কারণ নির্বাচন যত ঘনিয়ে আসবে, আমার ধারণা আইনশৃঙ্খলা পরিস্থিতিও খারাপের দিকে যেতে পারে। আপনি জানেন ইতিমধ্যে প্রায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, বিশেষ করে ওসমান হাদি এবং সর্বশেষ যে স্বেচ্ছাসেবক দলে একজন নেতা, তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে। এটি কি মানুষের ভয় আরও উস্কে দিবে? মানুষ আরও ভীত হবে? না, ভীত তো হয়েই আছে এখন পর্যন্ত। যার জন্য দেখেন, আমিও এখানে বললাম, আপনিও বলছেন, সবাই বলছি যে ভয়মুক্ত পরিবেশ করতে হবে। তো অলরেডি এটা আছে। আর একটা জিনিস, আমি উস্কায় দেবে শব্দটা আজকে অ্যাকচুয়ালি এই প্রারম্ভিক দিনে বলতে চাইছি না, এই কারণে, কারণ আমরা চাই প্রতিদিন এই যে ভয়হীন, মানে ভয়মুক্ত পরিবেশ তৈরি হোক। কিন্তু সংশয়টা আসলে থাকে এই কারণে, কারণ আজকেও আপনি দেখবেন, গতকালও দেখবেন, আমাদের এই ঢাকার মিরপুরে দেখবেন, যেখানে নির্বাচনের অনেকের বক্তব্য বিবৃতি এমন উস্কানিমূলক হচ্ছে, তাতে কিন্তু মানুষের মনে যে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে, সেখানে অস্বস্তিটা সামনে আসছে। কিন্তু আমি তারপরও আমি পরিষ্কার করে বলি যে আমাদের সামনে অ্যাকচুয়ালি 12 তারিখে ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন করার কোনো বিকল্প নাই। সেই বিকল্প হবে আরও খারাপ। তো যেহেতু আমরা ওইটা চিন্তা করছি না, এই জন্যে আমি বলি যে নির্বাচন কমিশন এবং সরকার প্রতি মুহূর্তে, ওই যে বললাম যে আমাদের উপরে যেমন নজরদারি করবে, আচরণবিধি ভঙ্গ করছে কিনা, আমরা ওনাদের উপরে পাল্টা নজরদারি এই অর্থে করতে চাই যে প্রতি মুহূর্তে আপনি স্বস্তির পরিবেশ ঠিক করার জন্য যথাযথ দায়িত্ব পালন করতে। রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আছে, কি বলবেন? অবশ্যই সরকার, নির্বাচন কমিশন, বাইরে যে রাজনৈতিক দলগুলো, সেটা আছে। কিন্তু আমি এই জায়গায় খুব পরিষ্কার করে বলি, ধরুন আমাদের বাস্তবে যদি রাজনৈতিক দল বা স্বতন্ত্র প্রার্থী যারা আমরা ভোট করছি, তাদের যদি কালচারাল ডেভেলপমেন্ট এমন জায়গায় উঠতো, তাহলে কিন্তু আমার বলতে হতো না নির্বাচন কমিশন অমুক আইন করে করো।
সাধারণভাবেই কিন্তু হয়ে যেত, যেটা আমরা পৃথিবীর অনেকগুলো দেশে দেখি, জি 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 যে ছুটি থাকে না, এসে নিজের মতো করে ভোট দিয়ে চলে গেল। কিন্তু আমাদের হচ্ছে নানাভাবে প্রভাব বিস্তার করতে হবে, নানা ঘটনা ঘটাইতে হবে। এই কারণে হ্যাঁ, এটা আহ্বান রাখা হোক, আমরা তো অঙ্গীকারও করেছি, কিন্তু জানেন এর অনেক ক্ষেত্রে মূল্যহীন হয়ে যায়, যার জন্য আইনের যথাযথ বিধান ঠিক করতে হবে। কিন্তু বিষয়টা দাঁড়ায় যায়, আইন যিনি প্রয়োগ করবেন তিনি যদি ঠিকমতো আইন না মানেন বা তিনি যদি দায় দায়িত্ব পালন না করেন, তাহলে তো আইন অন্য কেউ মানবে না। আর এইবারের তো দেখবেন গণ অভ্যুত্থানের পরে একটা এনার্কি সিচুয়েশন এখনো বাদ হয়নি, জি। একটা মব সন্ত্রাস শেষ হয় নাই, বরঞ্চ আমাদের ধরুন একজন ট্রাফিক ভাই থেকে শুরু করে পুলিশ ভাই, তারা যতটুকু দায়িত্ব পালন করবে তারাও তো এখনো স্বস্তি পাচ্ছে না। সুতরাং নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো তার দায়িত্ব পালন করতে হবে, এটা আপনারাও নজরদারি করবেন। আমি মিডিয়ার কথা বলছি, তারা করুক, যথাযথ তুলে ধরুক, কিন্তু আইনের যথাযথ প্রয়োগই এই মুহূর্তে অন্যতম ভূমিকা পালন করতে পারে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। আর সরকারের একেবারে নির্দলীয় নিরপেক্ষ অবস্থান, নির্বাচন কমিশন তো বটেই, সেটাই পারে। সেটি কি হচ্ছে? লেভেল প্লেইং ফিল্ড নিয়ে তো বিএনপি অভিযোগ করছে, জামাতও অভিযোগ করছে যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হচ্ছে না। প্রশাসন, তারপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কি বলে যে যথাযথ ভূমিকা পালন করছে না, বা একটি দলের দিকে বা যখন যে পারে যে অভিযোগ করে যার পক্ষে আর কি। যায় তো এটি কি আসলে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে? না, এটা হয়নি। অনেক কথা বলা যায়, আমি আপনাকে ছোট ছোট দুইটা উদাহরণ দিই। দেখুন, আমি বলছি, আমি তত্ত্ব কথা না, যে মানুষের পারসেপশন থেকে যদি বলি, দেখবেন প্রধান উপদেষ্টা তিনি কথায় কথায় এই বিএনপি, জামাত ইসলাম, এনসিপি তাদের সাথে বৈঠক করতেছেন। জি জি এর আগে তো উনি তাদেরকে নিয়ে জাতিসংঘে পর্যন্ত গেলেন, কারণ ওনার পিয়ারের দল 3টা, আপন দলের বাইরেও এইগুলো। কিন্তু দেখেন অন্যরা আমরা প্রচেষ্টা নিলেও কথাবার্তা হয় না। সুতরাং উনি কিন্তু একটা নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করতে পারলেন না। তারপরে উনি নিজেই একদিন বললেন যে উনি আশা করছেন যে এই যে নতুন ছাত্রদের যে দলটা, তার থেকে নির্বাচিত হবে এমন কি নাকি মন্ত্রী হবে। তো উনি নিজেই লেভেল প্লেইং ফিল্ড হারায় ফেললো, যার জন্য পরের দিন আমি একটা জায়গায় বলতে বাধ্য হলাম, উনি তো নির্বাচন শুরু হওয়ার আগেই নির্বাচনের ঘোষণা করছেন। তাই এটা তো ওনারাই এই সংকট তৈরি করছেন। এটা গেল একটা, মানে ছোট করে একটা উদাহরণ দিলাম। তারপরে দেখেন নির্বাচন কমিশন, আমরা এটা বহুদিন বলেছি, একই কথা চর্বিত চর্বণ হলে আমাকে বলতে হচ্ছে, যেহেতু পরিস্থিতি একই। আমরা বলেছি আপনি অন্ততপক্ষে 5টা অপকাজের হাত থেকে যদি পুরো ব্যবস্থাকে মুক্ত না করতে পারেন, লেভেল প্লেইং ফিল্ড আশা করতে পারবেন না। তার একটা হচ্ছে অর্থের ব্যবহার, একটা হচ্ছে পেশি শক্তির ব্যবহার, একটা হচ্ছে পুরো ভয়ের রাজত্ব, একটা হচ্ছে ধর্ম এবং সাম্প্রদায়িকতার ব্যবহার নির্বাচন এবং আঞ্চলিকতার ব্যবহার, যেহেতু জাতীয় নির্বাচন, আর একটা হচ্ছে প্রশাসনিক কারসাজি দূর করা। এখন আপনি হিসাব করলে দেখেন, এই কোনোটাই কিন্তু এখনো পর্যন্ত আপ টু দ্য মার্কে আমরা যেতে পারিনি, বরঞ্চ এটা চলছে। এবং অনেক দিন ধরে এবার তো রাজনীতিতে সাম্প্রদায়িকতা, ধর্মের ভয়াবহ ব্যবহার হচ্ছে। এই প্রসঙ্গে আমি বলি, আজকে আপনি নিশ্চয়ই জানেন, আপনিও ক্যাম্পেইন শুরু করেছেন। জামাত ইসলামী তাদের যে আমির সাহেব দাঁড়িয়েছেন সেই আসন থেকে ক্যাম্পেইন শুরু করবেন, জনসভা আছে, আমি জানি না এখনও হয়েছে কিনা। জনাব তারেক রহমান আজকে সকাল থেকে, বিএনপির চেয়ারপারসন, তিনি কিন্তু ক্যাম্পেইন শুরু করেছেন সিলেট সহ 7টি জায়গায়। সেখানে তিনি একটি কথা বলেছেন যে কেউ কেউ বেহেশতের টিকিট বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে। তারেক রহমান আগে কিন্তু তাঁর মুখ থেকে কিন্তু এরকম বলে না, এই প্রথম আমিও শুনলাম, ঠিকই বলেছেন। হ্যাঁ, তো এটিকে কিভাবে দেখছেন? এটি না, আমার বক্তব্য হচ্ছে উনি যেটা বলেছেন তথ্যগতভাবে খুবই কারেক্ট, কারণ আমরা তো এই কথা অনেকদিন ধরে শুনে আসছি। মানে বিশেষ করে মিডিয়ার কারণে, সোশ্যাল মিডিয়ার কারণে কোথায় কে বলে এইটা। এবং আপনি তো, মানে আমার আসলে উচ্চারণও করতে চাই না, এমন এমন কথা বলেছে যে এখন থেকে ভোট পর্যন্ত অন্য কোনো কাজ নেই। মানে একজন মুসলমান নামাজ, রোজা, হজ, যাকাত যে কথাগুলো বলে, আগেই ভোট দিয়ে জয়ী করাটাই যেন আগে কাজ। মানে আমি পরিবেশ পরিস্থিতি, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, এবং আমরা তো করে বলতে নতুন দেখছি না তাদেরকে, তারা মুক্তিযুদ্ধের সময় দেখছি, ওই সময়ও তারা ক্ষমতায়ও থাকছে, অপকর্মগুলোও করছে। এইবার তারা যেন তেন প্রকারে জেতার জন্য এই কাজগুলো করছে। দেখেন তাদের একজন প্রার্থীর সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেল না কথাটা, এবং এখনও তো অস্বীকার করে নাই কেউ যে ঢাকা শহরে কোনো আসন কাউকে দেওয়া যাবে না।
দেওয়া যাবে না তো বলার সুযোগ নেই কোনো সুযোগ নাই। কিন্তু আমি বলছি এইটা বলার মধ্য দিয়েই একদিকে ধর্মের ব্যবহার, পেশি শক্তির ব্যবহার, দুইটাকেই আপনি মিলান আর কি, এই জায়গাগুলো করছে। এমনকি আপনি যে আসনের কথা বললেন যে ঢাকার এই আসনে আমাদের দলেরও প্রার্থী আছে, আমাদের খুবই একজন উদীয়মান তরুণ কমরেড ডক্টর সাজেদুল হক রুবেল, আমাদের পার্টির কেন্দ্রীয় নেতাও বটে, তিনি আগেও ইলেকশন করেছেন ওই অঞ্চলে। আমাদের তো যতটুকু সংগঠনের ব্যাপ্তি, আমি মিরপুর 10 এই অঞ্চলের কথা বলছি, দীর্ঘদিনের অর্গানাইজেশন, সেইখান থেকে তো খবর পাচ্ছি যে আমাদের নারী বিভিন্ন মানে এইসব দলগুলো তাদেরকে একটা ডে লেবারার হিসাবে শোনা যায়, এগুলো তো সব আমি প্রমাণ দিতে পারবো না ভাই, যে ডে লেবারার হিসাবে কাজে নামিয়েছে। নামার পরে ওইখানে যে সে ওই যে ধর্মের ওই কথাগুলো বলছে, এমনকি ভোটার কার্ড, আইডি কার্ড এগুলো নিয়ে আচ্ছা কি করব, মানে এমনভাবে বলার চেষ্টা করছে যা আপনি দেখছেন দু একজন মানুষ এইটাকেও ধরছেও বটে, এটা নিয়ে সংঘর্ষ হয়েছে কারেক্ট। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এইটা যদি পরিবর্তন না করতে পারি তাহলে তো সোসাইটি, দেখেন আমরা একটা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে একটা গণতন্ত্রের পথে যাত্রা করছি, তা আমাদের তো পারস্পরিক সংকটগুলো আরও বাড়তে থাকবে। আপনি খেয়াল করছেন একজন উপদেষ্টা অনেক আগেই কিন্তু বলেছিলেন, যিনি উপদেষ্টা ছিলেন এখন নাই, যে ভবিষ্যতে তিনি কি বলে গৃহযুদ্ধের কথা কিন্তু একটা বলেই রাখছেন। এখন গৃহযুদ্ধ তো শুধু উপরের জায়গা থেকে না, আপনি তলাটা, যে সমাজটা অনেকদিন ধরে ভেঙে গেছে, সমাজটা দলীয়করণে বিভক্ত হয়ে গেছিল, তা সেই জায়গায় তো আমাদের পারস্পরিক আরও সম্পর্ক বিল্ড আপ করে জোড়া লাগায় এগিয়ে যাওয়া দরকার। সেইখানে যদি আমরা যেন তেন করে ভোটের জেতার জন্যে এই ধরনের কাজগুলো করি, যা আমাদের সমাজকে আরও পিছিয়ে দেবে, আমাদের সংকটকে আরও বাড়িয়ে তুলবে। আমি এই জন্য বলছি যে এই ব্যাপারে দায়িত্ব পালন করতে হবে নির্বাচন কমিশনকে। কেন আমাদের বক্তৃতা করতে হবে? আমার কথা পরিষ্কার, বক্তৃতা করছি, সে বলতে পারে যে তথ্য দেন তারপরে, কিন্তু এই কথাটা আমি বলি, দেখেন ভাই, যদি আপনিও কোনো একটা জিনিস দেখলেন, নির্বাচন কমিশনকে আপনি ফোন করলেন, নির্বাচন কমিশন সাধারণত অতীত দিনের চল দেখছি কি বলবে জানেন, ভাই কেউ তো লিখিত অভিযোগ করে নাই। আমরা মনে করি এটা ঠিক না, কারণ আমরা কিন্তু আজ থেকে এখন না, প্রায় 20 বছর আগেও যখন নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, আমাদের বিকল্পগুলো বলেছি, তখন এই পয়েন্ট আমরা দৃঢ়ভাবে বলেছি যে নির্বাচন কমিশন সুমোটো করেই এই কাজগুলো দেখতে হবে, ভূমিকা পালন করতে হবে, না হলে কোনোদিন আমরা আগাইতে পারবো না। আমি আশা করি তারা এই দায়িত্ব পালন করবে। এই প্রসঙ্গে আমি একটু কথা বলি। আপনাদের যে প্রার্থী আছেন, আপনিও আজকে প্রচার চালিয়েছেন, সাম্য, মানবতা, প্রগতিশীলতা, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, অনেক বিষয়ে ভালো ভালো কথা বলেন কমিউনিস্ট পার্টি সহ অন্যান্য দলগুলো, কিন্তু ভোট পায় না কেন? এটা কি আসলে? আমি কিন্তু প্রায় এটা চিন্তা করি। আপনি তো কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ছিলেন, এটা আপনার ব্যাখ্যা কি আসলে? না আসলে ভাই, খুব মানে খোলা মনে বলতে গেলে, আপনিও যেমন বললেন চিন্তা করেন, আমি তো চিন্তা আরো বেশি হয়তো বা করি, দলের কারণে, বোঝেন, এটা আপনিও একমত। কিন্তু যদি বলেন আমি এই মুহূর্তে তার সুনির্দিষ্ট সব উত্তর জানি তা বলবো না, বরঞ্চ আমি আপনাদেরকে বলবো, কারণ সোসাইটি তো আমরা সবাইকে চিনি, সবার কাছে দাবি করতে পারি, আপনাদের মতো মানুষের দাবি করতে পারি যে আপনারাও আমাদেরকে একটা বলবেন যে আপনাদের এই ত্রুটির কারণে যাচ্ছি না। কারণ দেখেন আজকেও যেটা দেখলাম, বা এই যে টেলিভিশনের কারণে মানুষ যত চেনে, আমাদেরকে সবাই সালাম দেয়, বলে যে আপনি যথার্থ কথা বলেছেন, অচেনা মানুষও বলে, কিন্তু আমরা বলি যে ওই ভোটের যে ওই জায়গাটায়, ওইটা বোধহয় আমরা ওই আলটা এখনও ভালো জানি না। তারপরে মানুষ হয়তো যেভাবে ভাবে, তারা বলে যে আপনাদেরকে রেসপেক্ট করি, সম্মান করি, কিন্তু এখনও পর্যন্ত আপনাদের কাছে ভোটে জিতে এসে কিছু করবেন এই আশা করতে পারছি না। এই ধরনের কতগুলো জায়গা আছে। কিন্তু আমি তার বাইরে আর একটা কথা বলতে চাই, বোধহয় দেখেন তরুণ প্রজন্ম এবং অন্যদেরকে, এ তো আমি জেনারেল বললাম, কিন্তু আগে তো একটা বড় অর্গানাইজেশন হইতে হবে, যেটা আমার এমনকি ধরেন 90 দশক 80 দশকে ছিল, জানেন আন্দোলনের মধ্য দিয়ে করেছিলাম আমরা। 90 আমাদের পার্টি থেকে অনেকে চলে গেলেন। এখনও একটা ইন্টারন্যাশনাল চক্রান্ত আছে যে আমাদের মতো দেশগুলোতে যাতে প্রগতিশীল দল না জড়ায়, যার জন্য আমাদের কর্মীদের ভাগায় নেওয়া, অন্যদিকে দেওয়া, মতাদর্শের বিরুদ্ধে বলা, সেটা বিশ্বব্যাপী এক ধরনের মৌলবাদের উত্থান চলছে। হ্যাঁ, মৌলবাদী উগ্র জাতীয়তাবাদের উত্থান চলতেছে। পাশের দেশেও দেখলে দেখবেন, মৌলবাদ খালি আমাদের দেশ না, অন্যান্য দেশে চলে। তা তারা কিন্তু লেফটদের ধ্বংস করতে চায়। কিন্তু আমি ওই আলোচনার থেকে আমাদের একটু আত্মসমালোচনা করতে চাই। দেখুন 90 দশক আগে একটা সমাজতান্ত্রিক বিশ্ব ছিল, দেখবেন এবারও ভেনেজুয়েলাতে যখন ওই ট্রাম্প এসে যে বড় ডাকাতি করলো, ইরানের উপরে যখন হামলা করলো, ইসরায়েলকে মদদ দিল, মানুষ কিন্তু বলে ইস ভাই আজকে যদি সোভিয়েত ইউনিয়নটা থাকতো, মানে মানুষের মনে। তার মানে সোভিয়েত ইউনিয়ন মানে কি মনে করে যে একটা অল্টারনেট বিশ্ব ব্যবস্থা যা মানুষকে প্রোটেক্ট করতে পারতো। যে মুক্তিযুদ্ধের সময় আমেরিকা আমাদের বিরোধিতা করেছিল, সোভিয়েত এসে পাল্টা পাঠিয়ে দিয়ে করলো।
তো এখন তো পৃথিবীতে ওইরকম ব্যবস্থাটা ওই অর্থে নাই, সমাজতান্ত্রিক দেশ থাকলেও নানা আছে। কিন্তু আমার কাছে মনে হয় এটা আত্মসমালোচনা যে আমাদের তরুণ প্রজন্ম সবার কাছে যে আমরা ওই যে আমি সাম্যের কথাটা বললাম, ওই সোসাইটি কিভাবে গড়ে তোলা হবে ওই রকম সুনির্দিষ্ট এখনও পর্যন্ত বোধহয় পথ দেখাতে পারছি না। তা আমি আশা করব যে এইবারও ইলেকশনে আমাদের যে অভিজ্ঞতা হবে তারপরে আমরা ওই অভিজ্ঞতার আলোকে মানুষকে পথ দেখিয়েই আমরা আমাদের কি বলবো একটা বৃহত্তর বলয় গড়ে তোলা, শক্তি সঞ্চয়ের কাজটা আমরা করব। আর একটা ত্রুটি আছে, আমি ত্রুটি দুইটা আত্মসমালোচনা এটা বলে শেষ করি। সেটা হচ্ছে যে দেখবেন যে আমরা চলতি রাজনীতির মধ্যে যত বেশি আমাদের বক্ট হয়ে থাকতে হয় তাতে কিন্তু আমাদের নিজের কথা বলতে পারি না। দেখেন এইটা পুরো রাজনীতিরই সংকট। আমি যদি একটু অন্যভাবেও ভাবি, ধরুন আজকে নির্বাচনী প্রচার শুরু হলো, আপনি প্রচার আলোচনা করলেন, করতেই পারেন, কারেক্ট। কিন্তু দেখেন আমাদের দেশে নির্বাচনের আরও আগে থেকে আচ্ছা ইস্তেহারে আপনারা কি কি ঢুকাইতে চান, কি কি করতে চান আলোচনা দরকার ছিল। আমরা যেমন আগামীকাল আমাদের ইস্তেহার ঘোষণা করব, কিন্তু আমার ধারণা অন্য দল করলেও আমাদের এই পরিবেশ পরিস্থিতির আলোচনাতেই আমরা সীমাবদ্ধ থাকবো, এই আলোচনা ঢুকতেই পারবো না। তা আমি অল্টারনেট বলতে পারতাম কোথায় যে আচ্ছা ঠিক আছে শিক্ষা ব্যবস্থা, যে আমাদের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো বলছে ক্ষমতায় গেলে সে ওইটা করবে, বিএনপি বলছে ওইটা করবে, জাতীয় পার্টি বলছে ওইটা করবে, অন্যরা বলছে ওইটা, আমরা কমিউনিস্ট পার্টি গেলে এটা করব। আমরা যদি প্রত্যেকটা পদে পদে দেখাতে পারতাম তাহলে হয়তোবা মানুষ আমাদেরকে গ্রহণ করতো। আরেকটা বলি, দেখেন একটা আলোচনা একেবারে অনিশ্চয়তা থাকতেছে যে কর্তৃত্ববাদী স্বৈরাচার অবসান সবাই চায়, ভালো লিখতে হবে, এইসব বলছি, কিন্তু বলেন তো ভাই অর্থনৈতিক দুর্বৃত্তায়ন এটা যদি রুখতে না পারি তাহলে কি কখনো কি আমরা এটা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে? হ্যাঁ, কিন্তু এটা নিয়ে দেখেন আলোচনা আমরা কিন্তু করতে পারছি না। আপনি দেখেন পার্লামেন্ট নির্বাচন ওই কোটিপতি প্রার্থী হোমক টমক এটা হচ্ছে, কিন্তু আমাদের সংবিধান অনুযায়ী পার্লামেন্টারিয়ানদের দায়িত্ব হচ্ছে আইন প্রণয়ন করা, রাষ্ট্রযন্ত্র রক্ষণাবেক্ষণ করা, ইন্টারন্যাশনাল চুক্তি, তাদের লোকাল উন্নয়নের দায়িত্ব কিন্তু না। কিন্তু আমার সংবিধানে স্থানীয় সরকার আছে। তা আমি যদি ওই কাজটাও করতে পারতাম তাহলে আমার ধারণা দেখতেন বহু মানুষ এই জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতো না। কারণ এটা তো একটা লাভালাভ চিন্তা করে। সে যদি বুঝতো, বা আমরা যদি এমন আইন করতাম যে এইখানে আসলে কেউ শুল্কমুক্ত গাড়ি পাবে না, আগামী 5 বছর এই আইন প্রণয়ন ছাড়া কোনো কিছু করতে পারবে না, তোমার সংসার চালানোর জন্য যা লাগে সরকার দেবে, মানে এখন যা বেতন ভাতা দরকার হলে বাড়াবে, কিন্তু দেখবেন ব্যবসা বাণিজ্য যদি বন্ধ অন্য হলে বলতো ভাই এগুলোর মধ্যে আপনি লোকাল উন্নয়ন করতে পারবেন না। তাহলে ধরুন আপনি আইন প্রণয়ন করতে চান, আপনি আইন প্রণয়নে থাকতেন, আমি লোকাল উন্নয়ন চাই, আমি জেলা পরিষদে চলে যাইতাম। তা আপনি এই আলোচনাগুলোর মধ্যে আমরা ঢুকতেই পারছি না। আমার ধারণা এইগুলো যদি ঢুকতে পারি তখন হয়তো বাংলাদেশে, আমি শুধু আমার দলের কথা বলি না, প্রগতিশীল তাদেরকে একটু উত্থান ঘটবে এবং সেইটা বাংলাদেশের ক্ষেত্রে একটা খুব অন্যতম জরুরি। আপনি এই রাজনৈতিক অঙ্গনে ভারসাম্য রক্ষার জন্য এবং আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য এটা খুবই জরুরি বলে আমি তো হয়তো দলগতভাবে মনে করব। এবং আমার ধারণা যে যারা প্রগতিশীলতা বা ন্যূনতম মানুষের প্রতি মর্যাদাবোধের কথা চিন্তা করে তাদের ভাবনা এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয়। আপনি মুক্তিযুদ্ধের কথা বলেছেন, মুক্তিযুদ্ধের সম্পর্কে তারেক সাহেব জনাব তারেক রহমান একটি কথা বলেছেন যে একটি দলের পক্ষ থেকে বলা হয় অমুককে দেখেছেন তমুককে দেখেছেন, যারা বলছেন তাদেরকে 71 সালে দেশের মানুষ দেখেছে। এটি খুবই কারেক্ট বলেছে। ওনার বলাটাকে আমি আরেকটু অন্যভাবে বলছি। প্রথমে এটা বলে নেওয়া দরকার, দেখেন মুক্তিযুদ্ধের এত বছর পরে মুক্তিযুদ্ধের অনেকগুলো অপব্যবহার হয়েছে, এটা জানি। ক্ষমতায় থাকার জন্য এটা করা হয়েছে, যে যখন ক্ষমতায় আসছে তার মতো একটা বক্তব্য তৈরি করেছে, ইতিহাসকে তার মতো চলতে দেয়নি, সেটা আছে। কিন্তু উনি যে কারণে বলেছেন, কারণ আমরা দেখি অনেকে বলে, আমরাও কিন্তু বলি যে এই 54 বছর অনেককে দেখেছেন, কিন্তু ওই যে ধর্মভিত্তিক দল সে বলতে চায় আপনারা আওয়ামী লীগ দেখছেন, বিএনপি দেখছেন, জাতীয় পার্টি দেখছেন, ওনাদের দেখেননি। এটা ডাহা মিথ্যা কথা। কারণ মুক্তিযুদ্ধের সময় রাজনৈতিকভাবে বিরোধিতা তো আছেই, ওরা তো মন্ত্রিসভায় ছিল এবং গুরুত্বপূর্ণ মন্ত্রিসভায়, আপনি জানেন রাজস্ব খাত, শিক্ষা খাত, এই সব জায়গাগুলো ছিল। তাহলে তাদেরকে তো মানুষ দেখেছে যে খালি পাকিস্তানি সরকার রক্ষা না, আল বদর আল শামস গড়ে তুলে এক ধরনের যুদ্ধ অপরাধের মতো এই ধরনের সংগঠিত করার কাজ করেছে। এবং আপনি আমাদের কথা অন্যটা বাদ দেন, পাকিস্তানের যারা ছিল তাদের রাইট আপগুলো পড়লে দেখা যাবে তারা কিভাবে ভূমিকা পালন করেছে। আমাদের বুদ্ধিজীবী হত্যা এই তালিকাগুলো পাওয়া যাবে, তাদের ডায়েরিতে কিন্তু দেখা গেছে কে কাকে সহায়তা করেছে। এমনকি আপনি ওই যে আমি যদি ভুল না করি গোলাম আজমের নিজেই সাক্ষ্যতে আছে যে এরকম একজন কে ধরে যাওয়ার পরে ওনার কাছে গেছে, যে ওইখানে গেছে, তা বলছে যে অমুককে যাও, গোলাম আজম যদি বলে ছেড়ে দেব, পরে উনি তাকে ছাড়িয়ে নিয়ে এসেছেন। তাহলে তো জিনিসটা যে তারা জড়িত ছিল বলার অপেক্ষা রাখে না। এমনকি এটা বলতে চাই, ওইটা শুধু না, এমনকি বিএনপির সময়ও তারা তো ক্ষমতার পার্ট ছিল। এবং ওই সময় কিন্তু মনে রাখতে হবে, আদমজি জুট মিল যখন বন্ধ হলো কে মন্ত্রী ছিল খেয়াল করেন? জামাত ইসলামের। 10 ট্রাক অস্ত্র
কোন মন্ত্রী তার অধীনের জায়গায় এই কাজগুলো ঘটেছে। সুতরাং তারা যে মন্ত্রিসভায় ছিল না এটা খুবই ভুল কথা, মিথ্যা কথা। সুতরাং যে অ্যাপ্রোচ উনি করেছেন 71 সালের, এটা খুবই কারেক্ট। তার আরেকটাও কারণ আমি মনে করি, দেখেন এটা খুবই মানে আমি বললাম যে অনেক কথা মনে হয় এই কথা কেন বলতে হবে, কারণ যেটা শাশ্বত সত্য তারপরে বলতে হচ্ছে। এত বড় একটা গণঅভ্যুত্থানের পর আমরা, মুক্তিযুদ্ধ তো আমার ভিত্তি, তার আগে থেকেও সেই ভিত্তিকে ধরে ওইখানে যে সংকটগুলো ছিল দূর করব, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যাব। কিন্তু তখন এক পক্ষ আসলো নতুন একটা ন্যারেটিভ করতে, যে পারলে 71-কে বাদ দিয়ে 24-কে দ্বিতীয় পুনরস্থাপিত করতে মুক্তিযুদ্ধ। চায়। হ্যাঁ, পুনরস্থাপিত করতে চায়। তার মানে 71-এর বিরুদ্ধের শক্তি তারা ওই মুক্তিযুদ্ধের পরে বিদেশে যে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করে যেভাবে আমাদের বিরুদ্ধে করার চেষ্টা করেছিল, এইবারও যে কোনো একটা গণঅভ্যুত্থান বা তার সুযোগ নিয়ে মুক্তিযুদ্ধকে বাদ দিয়েই অন্য কিছু করতে চায়। যার জন্য খেয়াল করবেন এই যে তারা অনেক কাজের মধ্যে গণঅভ্যুত্থানের পরে মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যের উপরে কিন্তু তারা আঘাত হানলো। যার জন্য যেমন ধরেন আমাদের ইস্তেহারের একটা অন্যতম বক্তব্য থাকবে যে এই যে মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্য, এই 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 আঘাত যাতে করে কেউ না করতে পারে, এবং যেটা হয়েছে জাদুঘর আমরা এটা ভাঙচুর করা পুনরুদ্ধার হয়েছে। করব। হ্যাঁ, সব জায়গায় আপনি দেখেন, আজকে একটা দেখলাম, অবশ্য কবের আমি বলতে পারবো না, সোশ্যাল মিডিয়াতে আমাদের এই যে বীর শ্রেষ্ঠ তাদের ভাস্কর্য এখনো পর্যন্ত ভাঙা চলতেছে। এইটা তো চলতে পারে না, আপনি মানে মানাই যায় না। এবং দেখেন সরকার যদি এটা নির্মোহ থাকলে তো হবে না, কারণ আপনার সামনে একটা অন্যায় করছেন। মানে আমি বলছি যে আপনার দায়িত্বপূর্ণ না থাকলেও আপনি মিনিমাম তো প্রতিবাদ করবেন। আর আপনার প্রতিষ্ঠান হলে আপনি যদি দায়িত্বপ্রাপ্ত লোক হন, আপনি অবশ্যই ব্যবস্থা নেবেন। না নিলে বুঝতে হবে এটা তো আপনার সমর্থন আছে। তো এই জায়গাগুলো তো আছে। তা আমরা মনে করি এই সব মেরামত করতে পারবো, কারণ আপনি তারেক জিয়া সাহেবের কথা বললেন, তিনি একটা দলের প্রধান, এবং আমরা গণতান্ত্রিক আন্দোলনে তাদের সাথে আমাদের জোট না থাকলেও অন্ততপক্ষে গণতন্ত্রের আন্দোলনে তো নানা সময় আমরা একই পথে চলেছি। এবং এইবারও অন্ততপক্ষে আমরা দেখছি মুক্তিযুদ্ধের প্রশ্ন, আমাদের সংবিধান তো অবশ্যই সংস্কার করে তার অসম্পূর্ণতা দূর করতে হবে, কিন্তু অনেকে যেটা ছুঁড়ে ফেলে দিতে চায় তার বিরুদ্ধে তাদের অবস্থান, এবং অন্ততপক্ষে 12 তারিখে একটা ভালো ভোট করে গণতন্ত্রের পথে যাত্রা, এই জায়গাগুলোতে চিন্তার ঐক্য আমাদের আছে। আমি মনে করি আগামী দিনে গণতন্ত্রের পথ চলায় আমরা আমাদের অনেক কিছু রাজনীতির কালচার যেটা ধ্বংস হয়ে গেছিলো, এই কালচার উন্নয়ন করে পরস্পর দেখা সাক্ষাৎ হওয়া, কথাবার্তা বলা, এবং কেউ যদি 12 তারিখের নির্বাচনকে কোনোভাবেই সংকটপূর্ণ করতে চায় এবং ক্ষমতা দীর্ঘায়িত করে আবার একটা অগণতান্ত্রিক শাসনের দিকে আসে, তখন যাতে আমরা এই যে গণতান্ত্রিক শক্তিগুলো যার যার অবস্থান থেকে জনগণকে রুখে দাঁড়িয়ে আমাদের গণতন্ত্রের পথের চলা অব্যাহত রাখতে পারি, এই কাজটা করা কিন্তু এই সময় একটা জরুরি কর্তব্য। সাম্প্রতিক কালে আমাদের তরুণরা কিন্তু উগ্রপন্থার দিকে যাচ্ছে। আপনি দেখবেন আমাদের অফিসের পাশেই প্রথম আলো অফিস, এবং সেটি আগুন দিয়ে জ্বালিয়ে ঘোষণা দিয়ে ডেইলি স্টার ভবনে আক্রমণ করা হয়েছে, এবং সেদিনই বোধহয় উদীচী হামলা করা হয়েছে, আরও একটি সায়ানরে হামলা করা হয়েছে। এটিকে আপনি কিভাবে দেখছেন? না, এটা তো ওই যে আপনি যেটা বললেন না, আসলে ছাত্ররা যাচ্ছে তা না ভাই। আমি আর একটু ছোট্ট সময় থাকলে অল্প একটু ব্যাখ্যা না, খালি ইনফরমেশন দিই আপনাদেরকে। আমাদের পার্টি, আপনারা জানেন কমিউনিস্ট পার্টি সম্পর্কে আপনাদের মতো মানুষের তো ভালোই জানা আছে, যে আমরা 2022-এর আগে আমাদের প্রত্যেকটা জাতীয় সম্মেলনকে আমরা কংগ্রেস বলি। তা 2022-এ যখন আমরা আমাদের জাতীয় সম্মেলনটা করলাম, কংগ্রেস করলাম, আমাদের মূল্যায়নে দুইটা কথা বলেছে। আমাদের এই দলিলগুলো ওপেন। 18 সালের ওই যে কোটা সংস্কার আন্দোলন, 22-এ নিরাপদ সড়ক, এবারেরটা আমি পরে আসছি। আমরা তখন বলেছিলাম যে এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল, ঠিক, আমরাও ছিলাম, আমাদের ছেলেরাও ছিল, কিন্তু পরে তখনই আমরা লক্ষ্য করেছি এইসব আন্দোলনের নেপথ্যে দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তি ছিল। এবং এইবারের আন্দোলনে কিন্তু এখন আমরা প্রথমে হয়তো অনেকে জানতাম না, তথ্য ছিল না, বোঝা গেল যে ওই আওয়ামী লীগের ছাত্র সংগঠনের নিচের তলে থেকেই এই ধরনের উগ্রবাদী শক্তি তারা এই মুভমেন্টে একটা বিশেষ ভূমিকা পালন করেছে। তখন তাদেরকে চেনা যায়নি, যার জন্য দেখবেন 5 তারিখেই তারা মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যের উপরে আক্রমণ পরিচালনা করলো। তাহলে এই দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তি, ওই যে আপনি যদি পেছনে আবার ফিরে যাই পুরনো কথা, মুক্তিযুদ্ধকে যারা মানে নাই, ওই বিদেশে যে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করেছিল, তার মানে তারা তাদের যেটা বাস্তবায়ন করতে চায় তার জন্য কিন্তু তারা নিবেদিত হয়ে কাজ করছে। সেটা হচ্ছে উগ্রপন্থা, যা শুধু দেশ না, পুরো দুনিয়াটাকে একটা সংকটের মধ্যে পড়ে দেবে, মানবতাকে সংকটে পড়বে। যার কারণে আপনি দেখেন প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, এবং এরা কিন্তু মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করে। সুতরাং এই উগ্রতার
পাল্লায় বা পরিস্থিতির এই মধ্যে কিন্তু পর্যন্ত আমরা প্রায় আছি। 200 মাজার হ্যাঁ ঠিক তো মাজার ধ্বংস করা এবং হচ্ছে। আপনি বলেন এটা কল্পনা করতে পারি যে মানে মনটা খারাপ হয় কি দেখেন আমি খুব ছোট বয়সের স্মৃতি আমার মাথায় জাগে যে আমাদের পারিবারিক শিক্ষা যখন রাজনীতিও করি না যেহেতু রিক্সায় যাচ্ছি পাশ দিয়ে একটা লাশ যাচ্ছে কার লাশ জানি না রিক্সা ভাইকে থামিয়ে দাঁড়ায় থাকতাম আমি ছোটবেলায় ভাই পারিবারিকভাবে শিখে আসছি বা একটা লাশ যাচ্ছে তারা কালেমা পড়ছে আমরা চুপচাপ দাঁড়ায় থাকতাম না চিনলেও তো এই তো সেই লাশকে কবর থেকে তুলে পোড়াই দেওয়া হলো এবং দেখেন প্রথম দিকে মনে রাখেন মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন খান বাদলের কবরের উপরে আক্রমণ পরিচালনা করা হয়েছিল কিন্তু সেইখানেও সরকার কিছু বলে নাই তার মানে এই উগ্রপন্থা গ্রুপ এইরকম একটা উগ্র পজিশন নিয়ে বাংলাদেশে সাম্প্রতিককালে আপনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবেন প্রগতিশীলতার পক্ষে কথা বলবেন আপনাকে ট্যাগ লাগিয়ে দেওয়া হবে ঠিক সেই তা আমি মনে করি যে এইটা খুব কাজে লাগবে না যদি আমি একটু আগে যেটা বললাম দেখেন বিএনপির মতো সংগঠন তাদের নেতৃবৃন্দ বলছে আমরা বলছি আরও অনেকে বলছে এমনকি আমি একটা দেখলাম জাতীয় পার্টি তার অন্য ভূমিকা নিয়ে অন্য কোশ্চেন আওয়ামী লীগের সাথে ওই সময় ভূমিকা আমি সেটা নিয়ে কথা বলছি না সেটা তো আমরা জানি তার ভূমিকা তার বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছিলাম কিন্তু মুক্তিযুদ্ধের প্রশ্নে যখন আঘাত হচ্ছে তখন কিন্তু মানুষও রুখে দাঁড়াচ্ছে এবং স্থানীয়ভাবেও কিন্তু মানুষ দাঁড়াচ্ছে আমি মনে করি আমাদেরকে একটু সাহস করে এটা দাঁড়াইতে হবে কারণ আমাদের দেশটা তো উগ্রপন্থার কবলে আমরা দিতে পারি না এটা মনে রাখতে হবে হঠাৎ বাংলাদেশ বলে কোনো জিনিস কিন্তু নাই রে ভাই 36 দিনে কিন্তু সবকিছু হয় নাই 200 বছরের ব্রিটিশ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে এসে আমার কিন্তু ব্রিটিশকে উৎখাত করা হয়েছিল তারপরে 24 বছরের পাকিস্তানের স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম তারপরে মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পর যারাই অপকর্ম করছে তারা ক্ষমতায় থাকতে পারেনি মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে সুতরাং এই পথে হাঁটার কাজ করব এই প্রসঙ্গ করে আমি খালি প্রশ্নটা তুলি হয়তো আরেকদিন আলোচনা করা যাবে অনেক সময় দেখবেন যে আমাদের দেশে এই ধরনের যখন সংকট হয় তা আমরা তো বুঝি অন্যরাও খুশি হয় কিন্তু মনে রাখবেন ওই দেশে কিন্তু ইলেকশন সামনে তারা কিন্তু চাইবে যে আমাদের দেশে এই ধরনের উগ্রপন্থা জিয়েই থাকুক তাইলেও উগ্রপন্থা করে পশ্চিমবঙ্গে একসময় বামরা ছিল কমিউনিস্টরা ছিল ওইটা দখলদারিত্ব করা যায় কিনা পুরো ভারতবর্ষে আবার রাজত্ব করা যায় কিনা কারণ তাদের ন্যারেটিভ তো আমরা জানি যে কিভাবে ধর্মকে ক্ষমতায় দীর্ঘদিন হ্যাঁ আমি বলছি যে তাদের ওই ক্ষমতায় থাকার জন্য পাশের অন্য দেশের উগ্রতা বজায় থাকুক এটা কিন্তু অনেকে চাইতে পারে আমাদের দেশে অনেকে চাইতে পারে কিন্তু আমি বলছি ন্যূনতম মানবিক চিন্তা যদি থাকে বা চিন্তা যদি করে যাচ্ছে ভাই রাজপথে আমি তো একটু ভালোভাবে হেঁটে যেতে চাই আমাকে কেউ বাধা দেবে না কোনো একটা ভাইয়ের যদি বিপদ হয় আমি উঠে তাকে এসে যদি পড়ে যায় আমি হাত টেনে উঠে দাঁড়াই যার যার পথে চলবো ন্যূনতম এইটা যদি না থাকে তা মানবিকতা তো কিছুই থাকে না আপনি যতই টাকার মালিক হন আপনি যতই দাপুটে হন তাহলে তো কোনো কিছু থাকবে না সুতরাং উগ্রবাদের খপ্পর থেকে বাংলাদেশকে মুক্ত করা এই নির্বাচনের মধ্য দিয়েই একটা অন্যতম কর্তব্য হিসাবে আমাদের সামনে আসবে বলেই আমি তো খুব দৃঢ়ভাবে কালকে কিন্তু বিএনপি মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর এটি কিন্তু বলেছেন এবার একটু অন্য প্রসঙ্গে যে তার সাথে নির্বাচনের সম্পর্ক আছে যে আপনি জানেন যে নির্বাচনকে কেন্দ্র করে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য শেখ হাসিনা কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তো কালকে আল জাজিরা শেখ হাসিনার যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে মিস্টার সজীব ওয়াজেদ জয়কে একটি প্রশ্ন করেছেন নানা কথা বলে যে হাসিনা যুগের কি সমাপ্তি তিনি বলেছেন সম্ভবত তাই আপনি কি তাই ভাবছেন আচ্ছা আমি ঠিক জানি না মানে বিশাল ইন্টারভিউ বাস্তব কথা হচ্ছে যে সময়ের অভাবে আমি পড়তে পারিনি এখনো দেখতে পারিনি দেখব তবে যদি ওই ধরনের কথা বলে থাকে আমি জানি না এই কারণে বললাম কারণ অনেক সময় আপনি তো জানেন আপনি বিখ্যাত সাংবাদিক এগুলো একটা প্রশ্নের পরেই কথা হয় বা আগে কে বলেছে তার সাথে তবে যদি ওইটুক বলে কোন আইডিয়ায় বলেছে আমি জানি না বললাম কিন্তু জেনারেলি যদি বলি এটা আমার একটা আমি খুব কী বলবো মোটা দাগে একটা কথা বলছি যে দীর্ঘদিন শেখ হাসিনা ক্ষমতায় থেকে বিশেষ করে একে তিনি হারলেন পরে 8-এ ক্ষমতায় এসে পরে যে একছত্র রাজত্ব করেছেন আমার ধারণা বাংলাদেশে ওইটা আর কেউ কখনো করতে পারবে না সেটা করতে গেলে যে পরিণতি আমরা খারাপ পরিণতি হলে এর চেয়ে আরও ভয়াবহ খারাপ পরিণতি হবে সেই অর্থে যদি উনি বলেন যে এই যুগের সম্ভবতই বলছে নাকি যে তাহলে আমি ওই বিবেচনায় বলতে পারি ভাই যে আমি ওই ধরনের আরেকটা যুগ ফিরে আসবে এইরকম মনে করছি না তাহলে সেইটা আসবে আরও খারাপ রূপে এবং উনি আরেকটি কথা বলেছেন মিস্টার সজীব ওয়াজেদ জয় সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে 18 সালের নির্বাচন নিয়ে
যে সেই নির্বাচনে ধরুন কি বলে যে আমি একটু দেখছি, ও আওয়ামী লীগের জরিপ এবং আমেরিকানদের জরিপে বলা হয়েছিল, আপনার নিশ্চয় মনে আছে যে হ্যাঁ আওয়ামী লীগ অনেক সিট পাবে, 160টির বেশি সিট পাবে, কিন্তু তারপরও দেখা গেল যে অনেক সিট আওয়ামী লীগ পেয়ে গেছে, বিরোধী দল কয়েকটা মাত্র সিট পেয়েছে, এবং তিনি বলেছেন যে এই জন্য মূলত আমলারা দায়ী। আপনি কি তাই মনে করেন যে অতি উৎসাহে আমলারা এটা করেছে? না, ভোটে তো এবং আরও বলেছেন যে এই রেজাল্ট পাওয়ার পরে আমি এবং আমার মা ক্ষুব্ধ হয়েছি। ঠিক ওই নির্বাচনের পরের দিন সেকেন্ড ডে একটা টেলিভিশনের টক শোতে আমি ছিলাম এবং আওয়ামী লীগের একজন, তিনি সর্বশেষ সম্পাদক মণ্ডলী ছিলেন, তিনি একটা জেলার, একেবারে অফ এয়ারে আমাকে একটা কথা বলেছিল, আমি ওই জয়ের কথা বলে বলি, এমন যে কিরে ভাই কি করলেন, এত বড় ডাকাতিটা না করলে হতো না? অফ এয়ারে জানেন আমাদের সম্পর্কের কারণ আপনি সহজে কথা। আমারে বলল, প্রিন্স ভাই আল্লাহ মাফ করুক, এইটা আমরা কখনো চাইনি। ওইখানে ভোট যে পরিমাণ ভরলো, এটা কে ওদের করতে বলছে এটা জানি না, আমাদের কথাও কেউ শোনে নাই। তাহলে সেটা তো মিলে যায়। কিন্তু আমি বলছি এই কথা বলে আমলাদের উপরে দোষ চাপাই কিন্তু কেউ পার পাবে না। মনে রাখতে হবে এইটা দায় তাদের দায়। মেন্টাল মেকআপ কেন হয়েছে তাদের কারণে? অফকোর্স, কারণ এগুলো ওই যে বললাম, যেগুলো নিশ্চয়ই রাজনীতিতে মূল্যায়ন যার যার মতো করবেন, সবাই তো করে, কারণ আমাদের হিসাবটা করে আগাইতে হবে। আমরা তো 2001 সাল থেকে দেখছি যে তখন রাজনীতিবিদকে নাকচ করে দিয়ে অ্যাবসলিউটলি আমলা এবং অন্যদের উপরে নির্ভর করা হয়েছে। তথাকথিত একটা গল্প শুনছি আমরা, ডিজাইন করা হয়েছে কিভাবে 34 সাল পর্যন্ত ক্ষমতায় থাকা যায়, যে রাজনীতিবিদদের প্রতি নির্বাচন নাই। যে টক শোতে আপনার মনে আছে যখন ওই আওয়ামী লীগের লোকজন ছিল, আমরা যখন বলতাম আরে ভাই এটা বলো কি, বলে চিন্তা করেন না, ওনার প্রতি ভরসা রাখেন, উনি সব দেখবে। তাইলে উনি সব দেখলে হলে দায় তো ওনাকেই নিতে হবে। সুতরাং কে অতি উৎসাহী হলো না হলো এইটা বলে, হ্যাঁ হয়তো হয়েছে, তার মানে আমি যদি বলে থাকি এটা আমাদের একটা শিক্ষা, আমি শিক্ষা হিসাবে নিতে চাই। এখনও রাজনীতিতে যারা গণতন্ত্রের কথা বলেন, তারা যদি এই নির্বাচন বা অন্য নির্বাচনে প্রশাসনিক কারসাজি, ম্যানিপুলেশন এইগুলো করার কোনো চেষ্টা করেন এবং আমলাদেরকে দিয়ে এটা করার চেষ্টা করেন, তাহলে ফলাফল কি হতে পারে আমার মনে হয় এর থেকেই আমরা কিন্তু ভালো করে বুঝে নিতে পারি। সুতরাং রাজনীতিটা করতে গেলে সাধারণ জনগণ এবং তার যে দল তার উপরে নির্ভর করে করতে হবে। যার যার দল তার রাজনীতি আছে, কিন্তু আমলা, সামরিক বেসামরিক আমলা, তাদেরকে তাদের জায়গায় দিতে হবে। তাদেরকে এই জায়গায় আসতে যাওয়ার কোনো সুযোগ নাই এবং তাদেরকে ব্যবহার করানো বা কেউ ব্যবহার করুক সেই সুযোগ দেওয়াই আরও খারাপ পরিণতি যে ডেকে আনতে পারে, এটা আমরা তো দেখলাম। আমরা কথার শেষ দিকে চলে এসেছি। আমরা চাই একটি সুস্থ, ভালো, অবাধ নির্বাচন হোক, বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাক, কারণ আমরা জানি দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি। আর আমাদের তো নিশ্চয়ই আপনি আমার সাথে একমত হবেন, গণতন্ত্রের উত্তরণের জন্য ভোটের কোনো বিকল্প নেই, কিন্তু ভোটটি ভালো হতে হবে। আমরা সেই প্রত্যাশা করছি। ঠিক, শতভাগ ঠিক, আপনার সাথে একমত আমি। আপনাকে ধন্যবাদ।